আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আমি আতিক রহমান পূর্ণিয়া স্বাগত জানাচ্ছি আপনাদেরকে পূর্ণিয়া ভিউ ইউটিউব চ্যানেল। আপনি জামাত ইসলামীকে ৭১ সালে একরকম দেখেছেন, এখন আপনার পাশে সংসদে তারা বসছেন দেখছেন। আজকে জামাত ইসলামীর একজন সংসদ সদস্যকে জামাত তার দল থেকে বহিষ্কার করেছে। আড়ালের ঘটনা সম্পর্কে আপনি জানেন নিশ্চয়ই, আপনি অবগত। আমরা খুবই এই আপত্তিকর বিষয়ে আমি আলোচনা করতে চাই না, তবে জামাতে ইসলামের একজন মানুষ যখন এরকম বিষয়ে অভিযুক্ত হয় তখন সবার কাছে ওই ধর্মের জায়গাটাই, তারা যেহেতু ধর্ম নিয়ে কাজ করে, ধর্মের কথা বলে, ধর্মের ভিত্তিতে চলতে চায়, সেই জায়গাটা আমাদের খটকা লাগে। আপনার কাছে জানতে চাই, এই যে জামাতের এমপির পদত্যাগ, এতেই কি ঘটনার শেষ কিনা? কারণ ঘটনাটা খুব সাংঘাতিক। একটা বাচ্চা মেয়েকে চাকরির প্রলোভনে দেখানো হয়েছে বলে অভিযোগ উঠেছে, জোর অভিযোগ আছে, ভিডিও আছে। আর ৭১-এর সেই জামাত আর আজকের জামাত আপনি কি দেখছেন, জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের কথা যারা শুনছেন তাদেরকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি আপনাকে বলি, এটা বড় একটা বিব্রতকর একটা প্রশ্ন আপনি আমাকে প্রথমেই করলেন। জামাতকে আমি কোনো সময় মানুষের কোনো মানুষের দল কোনো সময় মনে করি না, এবং আমি মৌলানা ভাসানীর সাথে তার একজন নাতি শিষ্য হিসাবে আমি একমত যে আল্লাহ বানাইছে ইসলাম আর শয়তান বানাইছে জামাত ইসলাম। আমার চেয়ে বোধহয় কেউ এত বেশি বলে নাই। এদের চেয়ে খারাপ, এদের চেয়ে মুনাফেক, এদের চেয়ে শয়তানের দোস্ত, এদের চেয়ে দেশদ্রোহী, ৭১ থেকে ধরে যাই বলে, এই ধরনের এদের চেয়ে মুনাফেক কোন রাজনৈতিক দল হইতে পারে বলে আমার মনে হয় না। ৫ই আগস্টের পরে তাদের চেহারাটা একদম কুৎসিত ভাবে উন্মোচিত হয়েছে। ৫ই আগস্টের পরে, এর আগে আমিও এতটা বুঝতে পারতাম না, কিন্তু আমি ৫ই আগস্টের পরে এদের চেহারাটা সাংঘাতিক ভাবে মানুষের কাছে কুৎসিত হিসাবে ধরা পড়েছে। আমি এদেরকে মনে করি না যে এরা কোনো সভ্য জাতীয় মানুষ বা এরা কোনো মানে সুস্থ মানুষ, সামাজিক মানুষ, এটা মনে করি। এরা হলো এই সমাজ থেকে যা হোক, তবু একটা চক্রান্তের ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের নিজস্ব রাজনীতির ভুলের কারণে, বাংলাদেশের নিজস্ব রাজনীতির ভুলের কারণে এই ধরনের একটা অপশক্তি, যাদের পিতার নাম হইল পাকিস্তান জামাতে ইসলামী পাকিস্তান, যারা পাকিস্তানে কোনো পার্লামেন্টে তেমন কোনো সিট কোনোদিন পায় নাই, তাদেরকে কেউ পুষেও না, কিন্তু তাদের এই রেখে যাওয়া সন্তানেরা, ৭১-এ রেখে যাওয়া সন্তানেরা আজকে এই দেশে ৬৮টা সিট পায়। এইটা কেন পায়, কি কারণে পায় আমি জানি না, তবে জীবনে আর কোনোদিন পাবে বলে মনে হয় না। যদি পায় তাহলে আমার রাজনীতি ভুল হবে। এইটা সমস্তই চক্রান্তের অংশ। আর এদের যে চরিত্র, এই যে লোকটি নিজেকে দাবি করে মুক্তিযোদ্ধা, আমি কিন্তু চ্যালেঞ্জ করছি পার্লামেন্টে, এ কিসের মুক্তিযুদ্ধ? এলে মহা অপরাধী। যদি সে মুক্তিযোদ্ধা না, আবারও আমি বলছি সে মুক্তিযোদ্ধা না, সে প্রমাণ করুক সে মুক্তিযোদ্ধা। জামুকা থেকে প্রমাণ করুক, জামুকা তো এখন তো বিএনপির, এটা তো আওয়ামী লীগের না। এবং জামুকার সদস্যরা সবাই হলো খুব নিউট্রাল ভাবে সবকিছু এখন দেখেন। প্রমাণ করুক যে সে মুক্তিযোদ্ধা, কোথাকার মুক্তিযোদ্ধা। এই দেশে তো মুক্তিযোদ্ধা অনেকেই দাবি করে, কাজে আমি বলতেও পারবে না যে কোন এলাকায় গিয়ে ট্রেনিং নিছে। মুক্তিযোদ্ধার প্রথম ক্রাইটেরিয়া হলো কিছু ব্যতিক্রম বাদে, সবকিছুর ব্যতিক্রম থাকে, এইটার প্রথমেই ক্রাইটেরিয়া হলো তুমি কোথায় ট্রেনিং দিছো, ইন্ডিয়ার কোন সেন্টারে, বলো কোন সেক্টরে যুদ্ধ করছে। আমি না করছি যে সে মুক্তিযোদ্ধা হইতে পারে না, সে যেভাবে কথা বলে, এবং তার কথার উপরেই কিন্তু আমি পার্লামেন্টে একটা বক্তৃতা করছি। সে আমার বক্তৃতার আগের দিন সে বলছিল যে সাতক্ষীরাতে একজন ডিসি গেছে, একজন মহিলা ডিসি, সে কি ধরনের ডিসি, পর্দা পুশিদা কিছু করে না। সে বলে সাতক্ষীরাতে সাংস্কৃতিক কোনো নাই, আন্দোলন নাই, সাংস্কৃতিক কোনো মানে নাই, সাংস্কৃতিক কোনো কর্মকাণ্ড নাই।
মানে সংস্কৃতি আবার কি, যে সংস্কৃতির কথা বলে তাকে সাতক্ষীরাতে রাখা যাবে না। এর পরের দিনে আমি কিন্তু উত্তরে বলছিলাম যে সংস্কৃতি বিশ্বাস করে না সে সভ্য না, যে জাতির জীবনে সংস্কৃতি নাই সে অসভ্য জাতি। ওইটা কিন্তু ওর কথার উপরে বলছিলাম। সেই যে মহিলা ওইটাই মাথায়, ইয়েস, মহিলা ওইটাই মাথায় কাপড় দেয় না, সেই লোকটির আজকের, আমি আর বেশি আগাবো না, সেই লোকটির যা একজন আমার নাতনি সমান, একজন অসহায় মেয়ের প্রতি যে আচরণ মানুষ দেখলো, সবাই দেখলো, ও তো পশু, ও তো অমানুষ। এবং তার ক্যারেক্টারের সমসাময়িক ক্যারেক্টার হইল জামাতের সবার, এটা আমার ধারণা। এবং আমি প্রমাণ করতে পারবো অনেককে এরা এরকমই। কথাটা বুঝেন, মাদ্রাসাগুলোর দিকে তাকায় দেখেন এখন কি হচ্ছে। তারা যে একটা দিয়ে মাদ্রাসা, অমুক মাদ্রাসা, তমুক মাদ্রাসা, এই সব কিছু মিলে টিলে এদের চরিত্রের যে গুণাবলী, এইগুলা কইয়া শেষ করা যায় না। কাজে আমি মনে করবো যে জামাত তাকে বাইর করে দিয়া নিজেদের পাপ কিছুটা স্খলন করার চেষ্টা করছে। ভবিষ্যতে সেটা দেখা দিবে তারা মানুষকে ধোঁকা দিছে নাকি সঠিকভাবে বহিষ্কার করছে। তবে আমি মনে করি এই লোকটি যদি আরো কিছুদিন পৃথিবীতে বেঁচে থাকে, সে যদি মানুষের ঘরে জন্ম নিয়ে থাকে, তার আর পার্লামেন্টে মুখ দেখানো ঠিক না। আর পার্লামেন্টও তাকে আর গ্রহণ করা ঠিক না, কারণ এই লোকটি পার্লামেন্টে থাকলে দুর্গন্ধ ছড়াবে এবং সারা পৃথিবীর মানুষ চায়ে দেখবে এইখানে একজন দর্শক বসে আছে, একদম বাস্তব জলজ্যান্ত দর্শক পার্লামেন্টে বসে আছে। এবং দুর্ভাগ্যক্রমে আমার সিটের থেকে তার সিটের দূরত্ব মাত্র 5 ফুট। বিপদটা ওই জায়গা। জি একটু বন্ধ করো। দর্শক, আমরা কথা বলছিলাম জনাব অ্যাডভোকেট ফজলুর রহমানের সাথে। আপনারা জানেন বীর মুক্তিযোদ্ধা, এবং আমাদের সোশ্যাল মিডিয়ায় আজকে প্রচন্ড গুঞ্জন, কেউ কেউ বলছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু, জি তিনি হয়তো, জি। তো সেক্ষেত্রে আমরা একটুখানি অপেক্ষা করছি। আপনারা জানেন যে একজন সংসদ সদস্য সবসময় খুবই ব্যস্ত থাকেন এবং সেই ব্যস্ততার মধ্যে তাকে সময় বের করতে হয়। আমরা যখন অ্যাডভোকেট ফজলুর রহমানের সঙ্গে বসেছি তখনও তার এখানে প্রচন্ড লোকজনের ভিড় ছিল, তারপরও তিনি আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন। আমরা দীর্ঘ প্রায় 1 ঘন্টা তার জন্য অপেক্ষা করতে হয়েছে। এখনো তিনি ব্যস্ততায় আছেন বলেই তাকে হয়তো চট করেই আবার উঠতে হয়েছে। আমরা অপেক্ষা করছি, তিনি লাইন বিচ্ছিন্ন করেননি। আপনারা নিশ্চয়ই অ্যাডভোকেট ফজলুর রহমানের মূল্যবান আলোচনা শুনবেন। তবে যে আলোচনাটি আমাদের শুরুতে আমি হেডলাইনে যুক্ত করেছি যে জি, জনাব ফজলুর রহমান ফিরে এসেছেন, আমরা আবার মনোযোগ দিয়ে তার বক্তব্য শুনবো। জি 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 মিউট হয়ে গেছে। আমি দিচ্ছি, জি, এখন শুনতে জি পাচ্ছেন? জি এখন শুনতে পাচ্ছি। জি আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটা বোধহয় আপনার ছিল যে রাষ্ট্রপতি কি জি বলছেন, মহামান্য মানে রাষ্ট্রপতি। আমি এই প্রসঙ্গে আরেকটু জানতে চাই, সেটা হলো যে আপনি একজন দীর্ঘ আপনার আইনি ক্যারিয়ার এবং সংবিধান সম্পর্কে আপনি জানেন। এই ধরনের ক্ষেত্রে বাংলাদেশের আইনে একজন এমপির ক্ষেত্রে কি হয় পরবর্তীতে? তিনি কি সংসদ সদস্য থাকতে পারেন নাকি থাকতে পারেন না? আমাদের আইন কি বলে আমি একটু দর্শকদের জন্য জানতে চাই। আপনাকে বলে ফেলছি আমি, নৈতিক স্খলন জনিত কারণে ওনার তো এটা থাকার কথা না, উনি তো নৈতিক স্খলন করছেন। শুধু এমপি না, ওনার তো শাস্তি হওয়া উচিত আইনগতভাবে, পেনাল কোডেও। আমি প্রথমে ভেবেছিলাম এই নোংরা বিষয়টিকে নিয়ে, এই জামাত নেতাকে নিয়ে আমি কোনো ভিডিও করব না, কিন্তু পরবর্তীতে অনেক দিক থেকে ফোন পেলাম। কথা হলো যে এই বিষয়টা নিয়ে আসলে একটু খোলসা করা দরকার। খোলসাটা কি? জামাতে ইসলামী তার একজন এমপিকে নৈতিক পদস্খলনজনিত কারণে সংসদ সদস্য থাকা অবস্থায় তাকে দল থেকে বহিষ্কার করেছে। তার ইতিহাস যদি জানেন, তার নাম নজরুল ইসলাম। তিনি 1991 সালে প্রথম জামাতের পাল্লা মার্কা নিয়ে
জাতীয় সংসদের সদস্য হন এবং সেইবার বিএনপিকে সমর্থন দিয়ে তিনি পার্লামেন্টে 5 বছর ছিলেন। তো তিনি 1971 সালে তার যে নসিহত আমরা শুনেছি, তিনি নাকি শান্তি কমিটির এবং রাজাকার পক্ষের লোক ছিলেন, কিন্তু পরবর্তীতে সেটাকে পুঁজি করেই তিনি 91 থেকে 96 পর্যন্ত যে বিএনপি গভর্নমেন্ট ছিল সেই গভর্নমেন্টের কাছ থেকে মুক্তিযোদ্ধা খেতাবটি আদায় করে নিয়েছেন। সেই পতিত মুক্তিযোদ্ধা, সেই পতিত রাজাকার মুক্তিযোদ্ধা বনে গেলেন এবং মুক্তিযোদ্ধা বনে ওই জামাত যে বড়াই করে তাদের কাছেও মুক্তিযোদ্ধা আছে, সেই খণ্ডাংশ হলেন এই নজরুল ইসলাম। এই নজরুল ইসলাম নিয়ে আমাদের কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাঁকুড়া ইসলামিয়া মাদ্রাসার একজন টিচার নাম রফিকুল্লাহ আফসারি, বাড়ি সম্ভবত নোয়াখালী। এই নোয়াখালীর এই ভদ্রলোক তাকে নিয়ে, তাকে সমর্থন করে, তাকে আল্লাহর পেয়ারা বান্দা বলে লক্ষ লক্ষ ইসলামের প্রেমিক মানুষের কলিজা বলে তিনি ওমর আলী এবং উসমানের জীবনী নিয়ে একটু কাহিনী করলেন। আমরা শুনলাম সেটি। আবু বকরের জীবন নিয়ে কাহিনী করলেন, আমরা সেটা শুনলাম। আর প্রেগনেন্ট শব্দটি না বলে তিনি প্রেগনেন্ট শব্দটি ব্যবহার করলেন। মাশাআল্লাহ, ওনার যে জ্ঞানের বহর সেটা আপনারা দেখে আস্তে আস্তে আরো পুলকিত হবেন, মুগ্ধ হবেন। ডক্টর ইউনূসকে তিনি আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক ফেরেশতা হিসেবে বর্ণনা করেছিলেন। তো সেই অবস্থায় আজকের বাংলাদেশে দাঁড়িয়ে যে অবস্থাটি চলছে, আমি কিন্তু জামাতকে অন্তত ধন্যবাদ দিতে চাই এই কারণে যে তারা এই পার্কে এই দুশ্চরিত্র একটা মানুষকে দল থেকে বহিষ্কার করেছে। এটা একটা দিক। আরেকটা দিক হলো জামাতে ইসলামের এই নেতা, জামাতের বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। প্রত্যেকটা মসজিদে, মুক্তবে, মাদ্রাসায়, হেফজখানায়, এতিমখানায় প্রতিনিয়ত আপনারা যে বলৎকারের ঘটনা দেখছেন, এটা কিন্তু 1971 সালকে বারবার আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে। 1971 সালে যুদ্ধ চলাকালীন সময়ে জামাতের রাজাকার আল বদর আল শামসরা খুবই শক্তিশালী ছিল এবং তারা সেই সময়ে বাংলাদেশের এই 56,000 বর্গ মাইলে যেখানে যেভাবে পেরেছে নারী পুরুষ নির্বিশেষে ধর্ষণ, খুন, বলৎকারে লিপ্ত ছিল। এটা আমাদের অনেকে বিশ্বাস করেননি, আমাদের অনেকের কাছে এটা গাল গল্পের মতো ছিল। কিন্তু ইউনূস সরকার ক্ষমতায় আসার পর থেকে আজকে পর্যন্ত যে 2 বছর সময় গেল, এই 2 বছরের ভিতরে জামাত সেটা সত্য বলে প্রতিষ্ঠা করে দিয়েছে। এবং খেয়াল করে দেখেন, আরো একটা এখানে কিন্তু আপনাদের ভয় মুক্তির আরো একটা কারণ, যেই হারে ছেলেকে বলৎকারের কাহিনী চলছিল, এই ঘটনার পর অন্তত পক্ষে বাংলাদেশের মানুষ এটা অন্তত কিছুটা হলেও স্বস্তি পেয়েছে না। তারা শুধু পুরুষের প্রতি আগ্রহী না, তারা নারীর প্রতিও আগ্রহী আছে। তার মানে এই সামুদ জাতির মতো এই যে লূত আলাইসাল্লামের জাতির মতো সমকামী হয়ে যে দেশ ধ্বংস হয়ে যায়, রাষ্ট্র ধ্বংস হয়ে যায়, আল্লাহর গজব পড়ে যায়, সেটা থেকে মুক্ত হয়ে অন্তত নারীর প্রতি যে তারা একটু চোখ দিচ্ছে, এতে অন্তত ওই ধ্বংস থেকে আপনারা কিন্তু বেঁচে গেছেন বলে ধরতে পারেন। এখন বিষয়টা হচ্ছে, জামাতে ইসলামের এই ভদ্রলোকে সাদা কাপড় দিয়ে সামিয়ানাটা নিয়ে নারীদের সাথে দেখা না করে এই পাশ থেকে কথা বলেন, ওই পাশে শোনা যায়। আর যখন ভেতরে যান তখন আর কিছু থাকে না। দেখলেন তো বিষয়টা। এবং এটাই জামাতের আসল চরিত্র। জামাতের আপনি টপ টু বটম নেতাদেরকে একটু খোঁজ করি, আপনি যদি সিসি ক্যামেরা লাগাই দিতে পারেন, আপনি কিন্তু আরো বহু পাবেন। জামাত থেকে এগুলো বাইর হয় কম। কেন কম বাইর হয় আমি বলি, এর কারণ হচ্ছে জামাত একটি ক্যাডার ভিত্তিক সংগঠন। এই ক্যাডারগুলোকে ট্রেন করা হয় যে তুমি তোমার উপরের দিকে তাকাবা না, তুমি তোমার জায়গায় থাকো, ওখানে কি হচ্ছে তুমি সেটা দেখতে পারবা না। যার কারণে এগুলা আপনার কাছে আমার কাছে আসে না। কিন্তু জামাতের ভিতরে অহরহ প্রতিনিয়ত এই ঘটনা ঘটে যাচ্ছে, কারণ ইসলাম তাদের মুখে আছে, তাদের জীবনে নেই। এখন জামাতের এই এমপি সারা বছর মানুষকে বলেছেন আল্লাহর আইন সৎলোকের শাসন চায়।
তারা ইসলামী আইন কায়েম করতে চায়। এখন নৈতিক পদস্খলন জনিত কারণ বললেও যে কারণটি, যে ঘটনাটি ঘটেছে, এটা কিন্তু জেনা, এটা কিন্তু ধর্ষণ, বা এটা জেনা, ব্যভিচার। তো ব্যভিচারের শাস্তি কোরআনে আছে 100 দোড়া, কিন্তু হাদিস থেকে জামাতে ইসলামী যেটাকে ফলো করে সেটা হলো বিবাহিত হলে 100, অবিবাহিত হলে 100 দোড়া, আর বিবাহিত হলে পাথর নিক্ষেপ করে হত্যা। তা এখন জামাত ডিফ্যাক্টো ক্ষমতাসীন। আপনারা যদি দেখেন যে বিএনপি যদিও ক্ষমতায় আছে, কিন্তু কলকাঠি নাড়ে কিন্তু জামাত। তো সেখানে জামাতের এই রমরমা অবস্থায় জামাত যদি এই ইসলামী শাসন, ইসলামী আইনটি তাদের এই এমপিকে দিয়ে কার্যকর করে বাংলাদেশে একটি নজির স্থাপন করেন, কারণ জামাতের পক্ষে এটা এখন করা সম্ভব। তারা যদি এই নজরুল ইসলামকে ইসলামী শাসন কায়েমের জন্য প্রথম উদাহরণ স্থাপন করতে চান, তাইলে তাকে, যেহেতু তিনি বিবাহিত, তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হোক। হত্যা না, তাকে হত্যা কেন করবে, তাকে পাথর নিক্ষেপ করে বিচার কায়েম করা হোক। তা না হলে জামাত আর কোনোদিনও ইসলামী আইনের কথা এই বাংলার জমিনে বলার অধিকার রাখে না। জামাতকে আজকে সিদ্ধান্ত নিতে হবে যে যদি ইসলামী আইন কায়েম করতে তারা চায়, তাহলে এই নজরুল ইসলামকে দিয়েই শুরু হোক। শুধু নজরুল ইসলামকে দিয়ে নয়, জামাতের মধ্যে আরো বহু বাটপার আছে, সকালে এক কথা বলে, বিকেলে আরেক কথা বলে। যেমন ওই নোয়াখালীর একটা আছে তারেক মনোয়ার। আহারে, যেই লোক মারা গেছে তার বাপেরও মৃত্যুর আগে সেই স্যামসাং এর সাথে সে দেখা করে আসছে, খেয়াল করে দেখেন। এবং সে রকেটে চড়েছে, খেয়াল করে দেখেন। রকেট কিন্তু ব্যক্তিগতভাবে ভাড়াও দেয় না, রকেট দিয়ে কোনো যাত্রীও পরিবহন করা হয় না, কিন্তু তিনি বহন করে আসছে। এবং কোরআন শরীফে ট্রাম্পের নাম, হাদিসে ট্রাম্পের নাম আসছে, বলে যে এখানে আসছে ট্রাম্প। এই যে এই মিথ্যা, বানোয়াট, ভুয়া, নৈতিক পদস্খলন জনিত বহু তথ্য প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে। অক্সফোর্ডের 3 বারের বিখ্যাত টিচার হয়েছে, যেই লোক অক্সফোর্ডও বানান করতে পারে না, সেই লোক বলে যাচ্ছে। তো এদেরকেও দল থেকে বহিষ্কার করে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে জামাত বিশুদ্ধ অভিযান শুরু যদি না করে, এই জামাত বলৎকারের জন্য, ধর্ষণের জন্য, নারী নির্যাতনের জন্য এবং শিশু দর্শনের জন্য একদিন এই বাংলার জমিনে বিচারের মুখোমুখি হবে। কারণ আমরা এই পর্যন্ত যত বলৎকারকারী দেখেছি, যত ধর্ষক দেখেছি, এই শিশু নির্যাতনকারী দেখেছি, এদের সবার সাথেই কোনো না কোনোভাবে জামাতি কানেকশন প্রতিষ্ঠিত। তাই আসুন এই জামাতিদের সত্যিকারের রূপ, সত্যিকারের চরিত্র, তারা মুখে এবং অন্তরে তাদের যে 2 রকমের চিন্তাধারা, সেটা একটু মানুষ বুঝুক, দেশ বুঝুক, তাহলে সমাজ বাঁচবে, রাষ্ট্র বাঁচবে, মানবতা বাঁচবে। এক নারীর সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর ঘটনায় সাতক্ষীরা 4 আসনে জামাত ইসলামী সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলটির অভ্যন্তরীণ তদন্তে নৈতিক স্খলনজনিত অপরাধ প্রমাণিত হওয়ার অভিযোগে বুধবার বিকালে জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করার সিদ্ধান্ত হয়েছে। জামাত ইসলামের এই সিদ্ধান্তের পরপরই 2টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নানা মহলে আলোচিত হচ্ছে। প্রথমত, জামাতের এই বহিষ্কারের সিদ্ধান্তের কারণে গাজী নজরুল ইসলাম কি তার সংসদ সদস্য পদ হারাবেন? আবার তার বিরুদ্ধে নৈতিক স্খলনজনিত যে অভিযোগের কথা তার দলের পক্ষ থেকে করা হচ্ছে, তার বিচার কি সম্ভব? বাংলাদেশ সংবিধানের সংশ্লিষ্ট 3টি অনুচ্ছেদ, অতীতের বেশ কয়েকটি উদাহরণ এবং আইন বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে আমাদের বিশ্লেষণ হলো, বাংলাদেশের সংবিধানে এমন কোনো অনুচ্ছেদ নেই যেখানে শুধু অভিযোগ বা নৈতিক সমালোচনার ভিত্তিতে সরাসরি সদস্যপদ বিলুপ্ত হবে। বাংলাদেশের সংবিধানে সংসদ সদস্যপদ খারিজের ক্ষেত্রে নৈতিক স্খলনজনিত অপরাধের কথা বলা আছে, তবে সেক্ষেত্রে সেই অপরাধে আদালত অভিযুক্তকে কমপক্ষে 2 বছরের শাস্তি দিতে হবে। আবার দল বহিষ্কার করলেই হবে না যদি গাজী নজরুল ইসলাম নিজে দল থেকে পদত্যাগ না করেন কিংবা সংসদে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে
ভোট না দেন তাহলে তার সংসদ সদস্য পদ খারিজের আশঙ্কা খুবই কম। তরুণীর সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পরই জামাতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে নানা আলোচনা ও বিতর্ক শুরু হয়। ভিডিওগুলো সোমবার বিকেল থেকে সামাজিক মাধ্যমে ছড়াতে শুরু করে। প্রথম দিকে ফেসবুকে তার সমর্থনে কেউ কেউ এটি এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে উল্লেখ করে পাল্টা প্রচারণা শুরু করেন। পরদিন দ্য ডিসেন্ট এবং রিউমার স্ক্যানারের মতো কয়েকটি ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান দাবি করে যে ভিডিও এআই দিয়ে বানানো নয়। এসব নিয়ে বিতর্কের মধ্যে গাজী নজরুল ইসলাম নিজেই ফেসবুকে পোস্ট দিয়ে দাবি করেন ভিডিওতে দেখা যাওয়া ওই তরুণী তার দ্বিতীয় স্ত্রী এবং তাকে তিনি তার প্রথম স্ত্রীর সম্মতিতে সম্প্রতি বিয়ে করেছেন। সাথে তিনি এও দাবি করেন মেয়ের মামা এবং তার গাড়ি চালক তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই ভিডিও ধারণ করেছে, এমনকি তাকে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগও তিনি এনেছিলেন। তার এমন দাবির প্রেক্ষিতে বিতর্ক আরো উস্কে দেয় দৈনিক আমার দেশের একটি প্রতিবেদন। ওই প্রতিবেদনটিতে গাজী নজরুল ইসলামের এই কথিত দ্বিতীয় বিয়ের কাবিননামার বিশ্বাসযোগ্যতা ও নিবন্ধন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা হয়। কারণ কাবিননামায় নাম থাকা কাজী আমার দেশকে বলেছেন বিয়ে কোথায় হয়েছে সে বিষয়ে তিনি জানেন না। একই সঙ্গে তিনি স্বীকার করেন কাবিননামাটি পুরনো তারিখ বসিয়ে তৈরি করেছেন। জামাত ইসলামের পক্ষ থেকে প্রথমে পরিস্থিতি পর্যবেক্ষণ করে দলীয় তদন্তের প্রেক্ষিতে ব্যবস্থা নেয়ার কথা বলা হয়। দলটির একাধিক সূত্র বলছে অনলাইন অফলাইনে ব্যাপক সমালোচনা ও বিতর্কের জন্ম দেয় গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দলটির অভ্যন্তরীণ জোর দাবি উঠেছিল। শেষ পর্যন্ত 22শে জুলাই দলটির আমির ডক্টর শফিকুর রহমানের সভাপতিত্বে জামাতের নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। সংবাদ মাধ্যমের নজর এড়াতে বুধবার রাজধানীর মিন্টু রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে জামাতের নির্বাহী পরিষদের এই বৈঠকটি হয়। বৈঠক শেষে দলটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের পর সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হয়েছে। তাকে জামাতের গঠনতন্ত্রের 62 ধারা অনুযায়ী দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। তাকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করার সিদ্ধান্ত হয়। 3 বার এমপি গাজী নজরুল ইসলাম জামাতের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য। তাকে জামাতের রুকন বা সদস্য, কেন্দ্রীয় শুরা সহ সব পদ থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন দলটির নেতারা। জামাতের গঠনতন্ত্রের 62 নম্বর ধারায় বলা আছে কোন সদস্য বা রুকন জামাতের নিয়ম শৃঙ্খলা ও নীতিসমূহের পরিপন্থী কাজ করেন বা এমন কোনো কাজ করেন যাতে জামাতের নৈতিক প্রভাব ক্ষতিগ্রস্ত কিংবা জামাতের মর্যাদা ক্ষুণ্ণ হয় অথবা সংগঠনের উদ্দেশ্য, লক্ষ্য এবং ইসলামের ঈমান ও আকীদা পরিপন্থী কোনো পার্টি বা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক রাখলে জামাতের আমির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের পরামর্শক্রমে জামাতের যে কোনো সদস্য বা রুকনকে জামাত থেকে বহিষ্কার করতে পারবেন। জামাতের সব ধরনের পদ থেকে বহিষ্কারের পর সব মিলিয়ে গাজী নজরুল ইসলামের ঘটনাটিকে ঘিরে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে। এগুলো হলো তার সংসদ সদস্য পদের কি হবে, অর্থাৎ দলীয় পদ হারানোতে তিনি কি এমপি পদও হারাবেন, আবার নৈতিক স্খলনের অভিযোগে কি তার বিচার সম্ভব। জামাত ইসলামী তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে দলটির অভ্যন্তরীণ তদন্তে গাজী নজরুল ইসলামের নৈতিক স্খলনের প্রমাণ তারা পেয়েছেন। বাংলাদেশের সংবিধানে নৈতিক স্খলন বা মোরাল ট্রাইবিউট শব্দটি ব্যবহার করা হলেও এর নির্দিষ্ট সংজ্ঞা দেওয়া হয়নি। বাংলা ভাষায় নৈতিক স্খলন বলতে সাধারণত এমন আচরণকে বোঝায় যা সামাজিক বা নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়। সাধারণভাবে বিচার ব্যবস্থায় এই শব্দটি এমন অপরাধ বোঝাতে ব্যবহৃত হয় যেখানে প্রতারণা, অসততা, দুর্নীতি, জঘন্য অনৈতিকতা বা সামাজিকভাবে গুরুতর অপরাধমূলক আচরণ জড়িত থাকে। তবে কোনো অপরাধ মোরাল ট্রাইবিউটের মধ্যে পড়বে কিনা সেটি প্রতিটি মামলার প্রকৃতি, প্রযোজ্য আইন এবং আদালতের ব্যাখ্যার উপর নির্ভর করে। অর্থাৎ কোনো বিতর্কিত ব্যক্তিগত আচরণকে সাধারণ মানুষ নৈতিক স্খলন বললেও আদালত সেটিকে একইভাবে দেখবে এমন নয়। সে কারণে আইন বিশেষজ্ঞরা মনে করেন জামাতের দলীয় সিদ্ধান্ত শেষ পর্যন্ত আদালতে গৃহীত হলে এবং তাতে যদি তার কমপক্ষে 2 বছরের শাস্তি হয় তাহলে বাংলাদেশ সংবিধানের 66 এর 2 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তার সংসদ সদস্য পদ খারিজ হতে পারে।
আইন বিশেষজ্ঞরা মনে করেন আইন সবসময় নৈতিকতার ভিত্তিতেই সিদ্ধান্ত দেয় না, অর্থাৎ কোনো ব্যক্তি সমাজের চোখে অনৈতিক কাজ করলেও সেটি যদি আইনের দৃষ্টিতে অপরাধ হিসেবে প্রমাণিত না হয় তাহলে তার বিরুদ্ধে স্বয়ংক্রিয়ভাবে সাংবিধানিক শাস্তি কার্যকর হয় না। এর কারণে রাজনৈতিক বা সামাজিক বিতর্ক এবং আইনি পরিণতি দুইটি ভিন্ন বিষয়। বাংলাদেশ সংবিধানের ৬৬-২, ৬৭ ও ৭০ অনুচ্ছেদে নৈতিক স্খলন নিয়ে উল্লেখ আছে। এই ৩টি অনুচ্ছেদ বিশ্লেষণ করলে দেখা যায় অভিযুক্ত ব্যক্তি যদি নিজ থেকে পদত্যাগ করেন তাহলে তার সদস্যপদ বাতিল হতে পারে এবং ওই আসনটি শূন্য বলে গণ্য হতে পারে। তবে দল থেকে যদি বহিষ্কার করা হয় তাহলেও তিনি সদস্যপদ হারাবেন কি না তা নিয়ে সংবিধানে স্পষ্ট করে উল্লেখ নেই। সেখানে কয়েকটি নির্দিষ্ট কারণের মধ্যে উল্লেখ করা হয়েছে অভিযুক্ত যদি নৈতিক স্খলন সম্পৃক্ত কোনো কারণে ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হন এবং কমপক্ষে ২ বছরের কারাদণ্ড পান তাহলে সদস্যপদ বাতিল হতে পারে। তবে এক্ষেত্রে তা স্পষ্ট করে দেওয়া নেই। বাংলাদেশের সংবিধান অনুযায়ী দেশটির সংসদ সদস্যদের অপসারণের ক্ষেত্রে একটি নির্দিষ্ট আইনি কাঠামো অনুসরণ করা হয়। সংবিধানের ৬৭ অনুচ্ছেদে বলা হয়েছে কয়েকটি নির্দিষ্ট কারণে সংসদ সদস্যের আসন শূন্য হতে পারে। সংসদ সদস্যের নিজ থেকে পদত্যাগ করলে বা সংসদের অনুমতি ছাড়া টানা ৯০ কার্যদিবস অনুপস্থিত থাকলে পদ বাতিল হয়। এছাড়াও সংবিধানের ৬৬ অনুচ্ছেদের কোনো অযোগ্যতা অর্জন করলে অথবা সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী দলত্যাগ বা দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হলে আসন শূন্য হতে পারে। এর অর্থ হলো সংসদ সদস্যপদ শূন্য হবে যদি কোনো সদস্য যে রাজনৈতিক দলের মনোনয়নে নির্বাচিত হয়েছেন সেই দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন অথবা সংসদে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দেন। এক্ষেত্রে দলীয় বহিষ্কার বা সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হলে ৭০ অনুচ্ছেদের অধীনে স্বয়ংক্রিয়ভাবে সংসদ সদস্যপদ বাতিল হওয়ার সুযোগ নেই। এছাড়া সংবিধানের ৬৬-৪ অনুচ্ছেদ অনুযায়ী কোনো সংসদ সদস্য নির্বাচনের পরে অযোগ্য হয়েছেন কিনা এ নিয়ে বিরোধ দেখা দিলে বিষয়টি নির্বাচন কমিশনের কাছে যায়। নির্বাচন কমিশন শুনানি নিয়ে সিদ্ধান্ত দেয়। আইন বিশেষজ্ঞদের মতে সংবিধানে পদত্যাগ ও দলের বিপক্ষে ভোট দেওয়া এই দুটি শর্ত খুব স্পষ্টভাবে উল্লেখ থাকলেও দল থেকে বহিষ্কার হলে পদের ভবিষ্যৎ কি হবে সে বিষয়ে উল্লেখ নেই। আর এই অস্পষ্টতার সুযোগই অতীতে বিভিন্ন সংসদ সদস্য বহিষ্কৃত হওয়ার পরও পুরো মেয়াদ পূর্ণ করার সুযোগ পেয়েছেন। দেখা যাচ্ছে গাজী নজরুল ইসলামের সংসদ সদস্যপদ আইনগত ও সাংবিধানিকভাবে স্বয়ংক্রিয়ভাবে ঝুঁকির মুখে নয়। দল তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক সিদ্ধান্ত এমনকি বহিষ্কারের সিদ্ধান্ত নিলেও শুধু সেই কারণে তার সংসদ সদস্যপদ বাতিল হবে না। তবে তিনি যদি নিজ দল থেকে পদত্যাগ করেন সেক্ষেত্রে সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুসারে অথবা পরবর্তীকালে এমন কোনো আইনগত পরিস্থিতির সৃষ্টি হয় যাতে তিনি সংবিধানের ৬৬ অনুচ্ছেদ ও প্রযোজ্য আইনের অধীনে সংসদ সদস্য থাকার অযোগ্য হয়ে পড়েন তাহলে সংবিধানে নির্ধারিত প্রক্রিয়ায় তার সদস্যপদের প্রশ্ন নিষ্পত্তি হবে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে বিএনপি নেতৃত্বাধীন ৪ দলীয় জোটের আমলে ৮ম জাতীয় সংসদে বিএনপির নির্বাচিত সংসদ সদস্য আবু হেনাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। তার সংসদ সদস্যপদ থাকবে কিনা বিষয়টি নিয়ে প্রশ্ন উঠলে তখন সংবিধানের ৭০-১ অনুচ্ছেদ অনুযায়ী আবু হেনার সদস্যপদ রাখার সিদ্ধান্ত নেন তৎকালীন স্পিকার জমির উদ্দিন সরকার। দল থেকে বহিষ্কার হলেও তার সদস্যপদ বাতিল হয়নি। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের আমলে ৯ম জাতীয় সংসদে একই ধরনের ঘটনা ঘটে। সাতক্ষীরা ৪ আসন থেকে নির্বাচিত এইচ.এম. গোলাম রেজাকে তার দল জাতীয় পার্টি থেকে বহিষ্কার করলেও তার সংসদ সদস্যপদ বহাল ছিল। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী ৩ আসন থেকে আওয়ামী লীগের সাংসদ নির্বাচিত হন গোলাম মওলা রনি। পরে আওয়ামী লীগ থেকে তাকে বহিষ্কার করা হয়, তবে গোলাম মওলা রনির সংসদ সদস্যপদ বহাল ছিল এবং তিনি ২০০৮ থেকে ২০১৪ সালের মেয়াদ শেষ করেছিলেন। তবে অন্য একটি নজিরও আছে। ২০১৪ সালে নিউ ইয়র্কে বিতর্কিত মন্তব্যের কারণে আওয়ামী লীগের মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা ও দল থেকে বহিষ্কার করা হয়। পদ থাকবে কিনা তা নিয়ে নির্বাচন কমিশন যখন আইনি শুনানির প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই ২০১৫ সালের ১ সেপ্টেম্বর তিনি সংসদে আবেগঘন বক্তব্য দিয়ে নিজেই পদত্যাগ করেন। ফলে ইসির কোনো আইনি আদেশে নয়
নিজ ইচ্ছে পদত্যাগের মাধ্যমে তার আসন শূন্য হয়। আবার 2021 সালে ফোন কল কেলেঙ্কারির পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তথ্য প্রতিমন্ত্রীর পদ ছাড়তে হয় ডক্টর মুরাদ হাসানকে। জামালপুর জেলা আওয়ামী লীগও তাকে দল থেকে অব্যাহতি দেয়, কিন্তু সংবিধানে সরাসরি বহিষ্কারের পদ বাতিলের বাধ্যবাধকতা না থাকায় এবং মুরাদ হাসান নিজে পদত্যাগ না করায় তার সংসদ সদস্য পদে কোনো প্রভাব পড়েনি। এই কারণে 2018 থেকে 2024 মেয়াদের পুরোটার সময় একাদশ জাতীয় সংসদের সদস্য ছিলেন মুরাদ হাসান। বিশ্লেষকরা মনে করেন বিদ্যমান সাংবিধানিক কাঠামো অনুযায়ী দলীয় সিদ্ধান্ত যতই কঠোর হোক না কেন, কোনো সংসদ সদস্য নিজে পদত্যাগ না করলে বা সংসদে দলের বিপক্ষে ভোট না দিলে কেবল বহিষ্কারের অজুহাতে তার সংসদ সদস্য পদ বাতিল করা আইনত বেশ জটিল। তবে জামাতের একটি সূত্র বলছে, যেভাবে তার ভিডিও ভাইরাল হয়েছে এবং ঘটনাটি নিয়ে নানান বিতর্ক ছড়িয়েছে, তারপর গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বহাল থাকলে সেটি দলটির ইমেজের জন্য খারাপ বার্তা দিবে। দলটির সিনিয়র নেতারাও চান না গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ থাকুক, তবে বিতর্ক এড়াতে তারা বিষয়টি নির্বাচন কমিশনের হাতে ছেড়ে দিয়েছেন। নির্বাচন কমিশন জানিয়েছে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো নোটিশ তারা পায়নি, পেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেবে। রাজনীতির প্রতিপক্ষকে শত্রু ভেবে তাদেরকে বিনাশ করার জন্য, একেবারে নিঃশেষ করার জন্য যে প্রচেষ্টা, তা কোনোভাবেই রাজনৈতিক শিষ্টাচার, রাজনীতির রেওয়াজ, রীতি, ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। 1975 সনে প্রতিপক্ষ মনে করে বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করার ঘটনা, 2004 সালের 21 আগস্ট শেখ হাসিনাকে তার দলীয় নেতৃবৃন্দ সহ বিনাশ করার জন্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রীয় বাহিনী, রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে একই প্রচেষ্টা চালানো হয়। সেই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য জজ মিয়া কাহিনী সহ মামলার আলামত ধ্বংস করে দেওয়া, পরবর্তীতে বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করে পরিত্রাণ নেওয়া হলেও ওই যে ক্ষত, ওই যে বিভাজন, যে প্রতিপক্ষকে একেবারে বিনাশ করে দেওয়া হবে, এই ক্ষত কিন্তু শেষ হয় না। 2024 সাল কিন্তু তারই ধারাবাহিকতায় জুলাই আগস্টের আন্দোলনের নামে ভয়াবহ সহিংসতা, সন্ত্রাস, মেটিকুলাস ডিজাইনে শেখ হাসিনা এবং তার বোনকে হত্যার চেষ্টা করে সফল না হয়, পরবর্তীতে বিচার বিভাগকে ব্যবহার করে ট্রাইব্যুনালকে মন গড়া প্রক্রিয়ার ভিতর থেকে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ানো আরেকটি প্রচেষ্টা। 75-এর ঘটনা, 2004-এর অগস্টের ঘটনা এবং 2024-এর ঘটনা একই সূত্রে গ্রথিত। রাজনীতির প্রতিপক্ষকে বিনাশ করার জন্য এই যে লিঙ্ক অফ চেইন ধারাবাহিকতার মধ্য থেকে যে ঘটনা প্রবাহ, এর পরিণাম কখনোই ভালো হবে না। কারণ মনে রাখতে হবে, আঘাত করলে প্রতিঘাত হবেই হবে। ইতিহাস কিন্তু তাই সাক্ষ্য দেয়। একটি অঙ্গুলি হেলন করলে 3টি অঙ্গুলি কিন্তু নিজের দিকে ফিরে থাকে। মনে রাখতে হবে, কোনো নির্মমতা কখনোই প্রতিঘাত ছাড়া চূড়ান্ত পরিসমাপ্তিতে আসেনি। যারা শেখ হাসিনাকে অথবা আওয়ামী লীগকে একেবারে নিঃস্ব করার জন্য নারকীয়, বর্বরচিত বিভৎসতায় মেতে উঠেছেন, তাদের পরিণতি কিন্তু প্রাকৃতিক নিয়মেই ভয়াবহ হওয়াটা খুবই স্বাভাবিক। মনে রাখতে হবে, বঙ্গবন্ধুকে মৃত্যুদণ্ডাদেশ দেবার সমস্ত প্রক্রিয়া যিনি করেছিলেন জুলফিকার আলী ভুট্টো, তারই মৃত্যুদণ্ড কিন্তু কার্যকর হয়েছিল পাকিস্তানে, বঙ্গবন্ধুর নয়। আগরতলা ষড়যন্ত্র মামলা তৈরি করে যারা বঙ্গবন্ধুকে রাষ্ট্রদ্রোহিতার অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড দিতে চেয়েছিলেন, তারা কিন্তু আদালত ছেড়ে পালিয়ে গিয়ে কেউ স্বস্তিতে থাকতে পারেননি। ইতিহাস কিন্তু বড় নির্মম। 1975, 2004-এর 21 আগস্ট এবং 2024-এর জুলাই আগস্টের ঘটনা বিশ্লেষণে প্রতিভাত হয় একই সূত্রে গ্রথিত। এর পরিণাম
এর প্রতিঘাত অনিবার্য। ভারতের India.com নামে একটি নামী মিডিয়া, সেখানে দাবি করা হয়েছে বাংলাদেশে এই প্রথমবার প্রবেশ করেছে ইসরায়েলের এজেন্ট, মানে ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থা মোসাদ, সেই মোসাদের গোয়েন্দা এজেন্টরা প্রবেশ করেছে ইসরায়েলে। একই সঙ্গে বলা হচ্ছে শেখ হাসিনার দেশে ফেরার প্রশ্নেও নাকি ইসরায়েলের কৌশলগত আগ্রহ তৈরি হয়েছে। এই দাবিগুলো কি সত্যি? এই মুহূর্তে সৎ উত্তর হলো আমরা জানি না, কারণ এই দাবির স্বাধীন নির্ভরযোগ্য আন্তর্জাতিক নিশ্চিতকরণ এখনো প্রকাশ্যে আসেনি। কিন্তু এখানেই আলোচনা শেষ হয়ে যায় না এই কথাটা বললেই, বরং এখান থেকে শুরু হয় আরো বড় একটা প্রশ্ন। কারণ ভূ রাজনীতিতে এমন বহু ঘটনা রয়েছে যেগুলো প্রথমে গুজব বলে উড়িয়ে দেয়া হয়েছিল, পরে আংশিক বা সম্পূর্ণ সত্যি বলে প্রমাণিত হয়েছে। আবার অসংখ্য আলোচিত তথ্য শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিত্তিহীন প্রমাণিত হয়েছে। সুতরাং একজন দায়িত্বশীল বিশ্লেষকের কাজ হলো গুজবকে সত্যি বলা নয়, জল্পনাকে সত্যি বলা নয়, আবার যেটা সম্ভাব্য প্রশ্ন, যুক্তিগ্রাহ্য প্রশ্নকেও চাপা দেয়া নয়। আজ আমরা সেই আলোকেই বিচার করব এই প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, বাংলাদেশ হঠাৎ এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল কেন? 10 বছর আগেও দক্ষিণ এশিয়ার কৌশলগত আলোচনায় বাংলাদেশকে অনেকেই একটি সীমান্তবর্তী দেশ হিসেবে দেখতেন। আজ পরিস্থিতি বদলে গেছে, কারণ একদিকে বঙ্গোপসাগর, অন্যদিকে ভারতের উত্তর পূর্বাঞ্চলের প্রবেশদ্বার, আরও আছে চট্টগ্রাম ও মংলা বন্দর, ইন্দো প্যাসিফিক কৌশল, চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ, ভারতের অ্যাক্ট ইস্ট নীতি। সব মিলিয়ে বাংলাদেশ এখন আর শুধু বাংলাদেশ নয়, এটি একটি ভূ রাজনৈতিক সংযোগ স্থল, যেখানে একসঙ্গে আগ্রহ রয়েছে ভারতের, চীনের, যুক্তরাষ্ট্রের, জাপানের এবং পাকিস্তানের, এছাড়াও বিভিন্ন আঞ্চলিক শক্তি, মায়ানমার, এদেরও। এই বাস্তবতা অস্বীকার করার উপায় নেই। এবার আসি ইসরায়েলের প্রসঙ্গে। বাংলাদেশের সঙ্গে ইসরায়েলের পূর্ণ কূটনৈতিক সম্পর্ক নেই, কিন্তু তাই বলে কি ইসরায়েলের বাংলাদেশের সম্পর্কে কোনো আগ্রহ নেই? এমন কথা বললে পুরোটা খুবই ভুল বলা হবে। বিশ্বের প্রায় প্রতিটি বড় গোয়েন্দা সংস্থা, তা ভারতের র হোক, আমেরিকার CIA হোক, M16 হোক, মোসাদ হোক, পাকিস্তানের ISI হোক, যে কেউ, যেসব অঞ্চল তাদের নিরাপত্তাকে প্রভাবিত করতে পারে সেসব সম্পর্কে এরা তথ্য সংগ্রহ করে, তার চেষ্টা করে। এটা কোনো ব্যতিক্রমী ঘটনা নয়, এটি আন্তর্জাতিক রাজনীতির স্বাভাবিক বাস্তবতা। তাহলে হঠাৎ বাংলাদেশ কেন আলোচনায়? এর একটি কারণ হলো হামাস প্রসঙ্গ। কিছুদিন আগে ভারতের জন্য নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত প্রকাশ্যে উদ্বেগ প্রকাশ করেছেন যে হামাস সংযুক্ত নেটওয়ার্ক নিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের ওপরে নজর রাখা হচ্ছে। এই বক্তব্য তিনি করেছেন প্রকাশ্যে, কোনো গোপন নয়, এটা কোনো গোপন তথ্য নয়। এখন প্রশ্ন হলো, যদি কোনো রাষ্ট্র সত্যিই বিশ্বাস করে যে তার নিরাপত্তার বিরুদ্ধে সম্ভাব্য নেটওয়ার্ক কোথাও সক্রিয় রয়েছে বা সক্রিয় হতে পারে, তাহলে তারা কি করবে? প্রথম কাজ হবে তথ্য সংগ্রহ, দ্বিতীয় কাজ হবে সংশ্লিষ্ট বন্ধু রাষ্ট্রগুলির সঙ্গে গোয়েন্দা সংস্থা। এটাই হলো বিশ্বজুড়ে প্রচলিত নিয়ম। এবং খবরাখবরগুলো পাওয়া হয়ে গেলে তারপরে
কি ব্যবস্থা নেওয়া যায় সেইটা ঠিক করা। এবার ভারতের প্রসঙ্গে আসা যাক। ভারত ও ইসরায়েলের সম্পর্ক গত 2 দশকে অনেক গভীর হয়েছে, বিশেষ করে প্রতিরক্ষা, সন্ত্রাসবাদ দমন, নজরদারি, প্রযুক্তি এবং গোয়েন্দা সহযোগিতার ক্ষেত্রে। এর অর্থ এই নয় যে 2 দেশ সব বিষয়ে একেবারে এক হয়ে গেছে, কিন্তু নিরাপত্তা ইস্যুতে তাদের সহযোগিতা সারা পৃথিবী জুড়ে এখন স্বীকৃত। অন্যদিকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ সীমান্ত, তার কারণ নদী, বাণিজ্য, সংযোগ, নিরাপত্তা সব কিছুই জড়িত। কিন্তু এই সম্পর্ক বর্তমানে খুবই শীতল পর্যায়ে চলেছে। ফলে বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা ভারতের কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবার সবচেয়ে বিতর্কিত প্রশ্নটিতে আসা যাক। শেখ হাসিনার প্রতি India.com-এর খবরে বলা হয়েছে, শেখ হাসিনার প্রতি ইসরায়েলের কৌশলগত সহানুভূতি আছে। এটা কি থাকতে পারে? এখানে কিন্তু খুব সতর্ক হয়ে উত্তর দিতে হবে, কারণ এটা ইসরায়েলের প্রতি বাংলাদেশের সাধারণ মানুষের একটা ক্ষোভ আছে। তারা তাকে, ইসরায়েলকে মনে করে ইসলামের শত্রু। সুতরাং এটা বিএনপি, জামাত এদের প্রচার হতে পারে, আবার এটা সত্যিও হতে পারে, কারণ বাংলাদেশের বর্তমান সরকার যারা রয়েছে ইসরায়েল তাদের পছন্দ করে না। কিন্তু এটাও ঠিক যে এমন কোনো প্রকাশ্য প্রমাণ নেই যে ইসরায়েল শেখ হাসিনার প্রত্যাবর্তনের জন্য কাজ করছে। বিশ্লেষকরা একটি প্রশ্ন তুলতেই পারেন, যদি কোনো রাষ্ট্র মনে করে যে কোনো সম্ভাব্য রাজনৈতিক পরিবর্তনের ফলে আঞ্চলিক নিরাপত্তা বা জঙ্গি সংগঠনের কার্যকলাপের ঝুঁকি আছে, তারা স্বাভাবিকভাবেই পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করবে এবং যাতে জঙ্গি সংগঠন, মৌলবাদ এরা প্রশ্রয় না পায়, আঞ্চলিক নিরাপত্তা যাতে ব্যাহত না হয়, সেই জন্যে প্রয়োজনীয় ব্যবস্থাও তারা নেবে। এটি একটি সাধারণ কৌশলগত বিশ্লেষণ। এটি কি কোনো নির্দিষ্ট অপারেশনের প্রমাণ বলা যাবে না। এবার আসি, এখানে একটা প্রশ্ন, ইসরায়েল মানে আমরা একসাথে ধরি ইসরায়েল মানেই হচ্ছে যুক্তরাষ্ট্র বা আমেরিকার বি টিম। আবার অনেকে মনে করেন অ্যাকচুয়ালি ইসরায়েল মানে ইহুদিরা, তারা চালায় যুক্তরাষ্ট্রকে। যেই এ টিম হোক বা বি টিম হোক, অনেকেই মনে করেন ইসরায়েল যেখানে আমেরিকাও সেখানে। বাস্তবতা কিন্তু একটু জটিল। হ্যাঁ, এটা ঠিকই, যুক্তরাষ্ট্র ইসরায়েল ঘনিষ্ঠ মিত্র, কিন্তু প্রতিটি আঞ্চলিক ইস্যুতে 2 দেশের অগ্রাধিকার এক নয়। এই যে দেখুন না, ইরান নিয়ে ইসরায়েল পরিষ্কার বলেছে ট্রাম্প যে যুদ্ধবিরতির জন্য শান্তি চুক্তি করেছিলেন, ইসরায়েল তাতে সম্মত নয়। সুতরাং তারা যে সবসময় এক লাইনে চলে তাও নয়। বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের ভাবনা কি হতে পারে? বাংলাদেশ নিয়ে তারা একটা স্থিতিশীল বাংলাদেশ চায়, ইন্দো প্যাসিফিকে আমেরিকার গুরুত্ব যাতে থাকে সেটা চায়, তারা চীনের প্রভাব কম করতে চায় বাংলাদেশে, তারা ইন্দো প্যাসিফিকে সমুদ্রের নিরাপত্তা চায়। অন্যদিকে ইসরায়েলের প্রধান উদ্বেগ কি? ইসরায়েলের প্রধান উদ্বেগ হামাস, ইসরায়েলের উদ্বেগ ইরান সমর্থিত নেটওয়ার্ক ধ্বংস করা, সন্ত্রাসবাদকে ধ্বংস করা। সুতরাং 2 দেশের স্বার্থ কোথাও মিলতে পারে, আবার কোথাও একটু আলাদাও হতে পারে। তাহলে India.com যে মিডিয়ার মতো, তারা একটা ভিডিও কেন এত আলোচনা তৈরি করলো? কারণ সেটা এমন একটা সময়ে এসেছে যখন দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি দ্রুত পাল্টে যাচ্ছে। মানুষ উত্তর খুঁজছে, আর উত্তর না থাকলে জল্পনা খুব দ্রুত জায়গা করে নেয়। এই কারণেই আমাদের সতর্ক থাকা দরকার। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হলো, আগামী দিনে কোন ঘটনাগুলোর দিকে নজর রাখতে হবে।
প্রথম, বাংলাদেশ সম্পর্কে ইসরায়েলের সরকারি বক্তব্যে কোনো পরিবর্তন আসে কি না। মনে রাখতে হবে ইসরায়েলের সাথে কিন্তু বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। দ্বিতীয়, সন্ত্রাসবাদ দমন নিয়ে ভারত, বাংলাদেশ ও অন্যান্য দেশের মধ্যে নতুন সহযোগিতা হয় কিনা। হলে ইসরায়েলের মোসাদ পিছিয়ে যাবে, না হলে তারা এগিয়ে আসবে। তৃতীয়, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে কোনো স্বাধীন অনুসন্ধান প্রকাশিত হয়েছে কি না কিংবা হবে কিনা। চতুর্থ, বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতিতে নতুন কোনো প্রবণতা দেখা যায় কিনা। এই চারটি বিষয়ই ভবিষ্যতের অনেক প্রশ্নের উত্তর দেবে। তাহলে আলোচনার শেষ করি। আজকের আলোচনার শেষে আমি একটি কথাই বলতে চাই, গোয়েন্দা দুনিয়ার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো সেখানে তথ্যের চেয়ে অনুমান অনেক বেশি ঘোরাফেরা করে। তাই কোনো দাবিকে প্রমাণ ছাড়া সত্যি বলে ধরে নেওয়া যেমন ভুল, তেমনি কোনো প্রশ্নকে আলোচনা থেকে বাদ দেওয়াও বুদ্ধিমানের কাজ নয়। কারণ আজকে যেটা দেখা যাচ্ছে না কিন্তু পর্দার আড়ালে ঘটে যাচ্ছে, সেটা দৃশ্যমান হয় বেশ কিছুদিন পরে। আমাদের কাজ তাই হলো প্রমাণিত তথ্যকে প্রমাণিত তথ্য হিসেবে দেখা, বিশ্লেষণকে বিশ্লেষণ হিসেবে দেখা, আর ভবিষ্যতের সম্ভাবনাকে সম্ভাবনা হিসেবে বিবেচনা করা। হয়তো কয়েক মাস পরে নতুন তথ্য সামনে আসবে, হয়তো আজকের অনেক প্রশ্নের উত্তর সেদিন মিলবে। আবার এটাও হতে পারে আজ যে জল্পনা চলছে তার বড় অংশই ভুল প্রমাণিত হবে একদিন। সুতরাং সিদ্ধান্ত নয়, পর্যবেক্ষণ হওয়া উচিত আমাদের প্রথম দায়িত্ব, এবং সেই দায়িত্বের দিকে তাকিয়ে আমরা দেখব বাংলাদেশ কোন পথে যাচ্ছে। যদি দেখা যায় যে বাংলাদেশ চীন এবং পাকিস্তানের দিকে অনেকটাই ঝুঁকে পড়েছে, নিশ্চিতভাবে সেটা ভারতের স্বার্থের যেমন বিরোধী, তেমনি ইসরায়েলের স্বার্থেরও বিরোধী। আবার সেটা ততটা বিরোধী না হলেও অনেকটা বিরোধী মার্কিন স্বার্থেরও। সুতরাং অনেক কিছুই ঘটতে পারে, সত্যি হতে পারে। ইসরায়েলি এজেন্টরা বাংলাদেশে আসতে পারে, ঢাকায় আসতে পারে, আবার নাও পারে। আসার সম্ভাবনা আছে, বর্তমান পরিস্থিতিতে সে সম্ভাবনাটা কিঞ্চিত বেশি। এখানেই শেষ করছি। বাংলাদেশে ফেসবুক কিংবা ইন্টারনেটে আপনি যদি একটু ঢু মারেন, আপনি দেখবেন লক্ষ লক্ষ ফেসবুক আছে। ফ্রাইডে, মানডে থেকে শুরু করে এমন কোনো বার নাই যেই বারের নামে পেজ নাই, ফ্রুটের নামে পেজ নাই, কিংবা অদ্ভুত সব নিউজের সাথে 24, 365 এগুলো মোটামুটি আপনারা সবাই জানেন। পেজ খুললো এক নামে, 2 বছর পরে দেখা গেল এটা একটা জামাতের পেজ, এটা একটা অমুকের পেজ, যে যার মতো এজেন্ডা বাস্তবায়ন করছে। আজকে দর্শকদের জন্য আমি একটি ইন্টারেস্টিং পেজের কথা বলবো। এরা যতটা না বাস্তবায়ন করছে, এরা কাজ করছে অন্য একটি রাষ্ট্র এবং কিছু সংস্থার হয়ে। তেমন একটি পেজের নাম হচ্ছে ডেল্টাগ্রাম। দেখা যাচ্ছে 132K বা সামথিং ফলোয়ার, আসলে এগুলো সবই কেনা ফলোয়ার। আমি খুব বেশি ইন্টারেস্টেড যাদের ব্যাপারে, সেটা হচ্ছে এইটার এডিটর যিনি আছেন আহমেদ হোসেন, তার ব্যাপারে আমি খুব একটা ইন্টারেস্টেড না। ইনি ডেইলি স্টার থেকে ছেড়ে আসা এক ভদ্রলোক। আমি ইন্টারেস্টেড এই পত্রিকাটা আসলে মূলত যার হাত ধরে চলে, যার অর্থায়নে চলে, তার নাম হচ্ছে মোহাম্মদ শহীদুল আনাম খান। এই শাহিদুল আনাম খান, এই লোকটি ডেইলি স্টারে কলাম লিখত। পাকিস্তান আমলে সে কমিশন লাভ করেছে 1968 সালে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এই লোকটি বাংলাদেশের মিলিটারি ইন্টেলিজেন্সের হেড ছিল। একটা সময় আপনি জানেন যে আপনার ডেইলি স্টার পত্রিকার ব্যাপারে তো নতুন কিছু বলার নাই। এই ডেইলি স্টার পত্রিকাতে সে কাজ করত। 5ই আগস্টের পরে তার ভাগ্য পুরোপুরি খুলে যায়। ডিজিএফআই তাকে এক ধরনের দায়িত্ব দেয়। আমি নিজে ব্যক্তিগতভাবে আজকে গতকালকে এইভাবে কয়েকদিন বেশ এনকোয়ারির মধ্যে ছিলাম। ডিজিএফআই এবং মিলিটারি ইন্টেলিজেন্স, যদিও তাদের ভেতরে ইন্টারনাল নানান রকমের রেষারেষি আছে, অনেক কিছু আছে, সেগুলো অন্য আলোচনা, কিন্তু এই দুইটা সংস্থা মিলে আজব
সত্য আজব ঘটনা হলো এটা সত্য যে এই শাহিদুল আনাম খানকে তার একটা প্রজেক্ট দিয়েছে এই ডেল্টাগ্রাম পেজে গেলে আপনি দেখবেন সবকিছুই অ্যান্টি ইন্ডিয়া লেখা। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে আমি ধরে নিয়েছি, এটা ঠিক আছে। কিন্তু এই ডেল্টাগ্রামের কাজটা কি, কি করছে তারা? ইন্টারেস্টিং যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে এই শাহিদুল আনাম খান এর সাথে পাকিস্তানি এমবেসির যেই আনিল আসগার, যে সেকেন্ড সেক্রেটারি, কালচারাল সাইটটা যে দেখে, আপনারা যদি মনে করতে পারেন আমার আগের ভিডিওটা, যে 4 জন আইএসআই এজেন্ট কাজ করছে, এই আনিল আসগারও এই লোকটাকে দেখাশোনা করছে এবং ফান্ড দিচ্ছে। আমার কাছে যে তথ্যটা এসেছে সেই তথ্যটা হচ্ছে এমন, সে রিটায়ার্ড আর্মি অফিসার, ও মূলত হচ্ছে ইকবাল করিম ভুইয়া অর্থাৎ সাবেক সেনা প্রধান। এই ইকবাল করিম ভুইয়ার একেবারে ন্যাওটা চামচা টাইপের একটা লোক, যারা দীর্ঘদিন রাওয়াকে ব্যবহার করে সরকার উৎখাতের নানান ধরনের কাজ তারা করে যাচ্ছিল। 5ই আগস্টের পরে তাদের প্রচন্ড ভূমিকা ছিল এবং আর্মি অফিসারদেরকে রাস্তায় নামা, আর্মি অফিসাররা যাতে কোনো ধরনের আপনার কোনো ধরনের অ্যাকশনে যেতে না পারে, এই ধরনের তার একটা ব্যাপক ভূমিকা ছিল। কিন্তু মুশকিলটা হচ্ছে এই লোকটা কার হয়ে কাজ করে? এই লোকটা ইন্টারেস্টিংলি কাজ করে হচ্ছে একেবারে কমপ্লিটলি আমেরিকান এবং আইএসআই এর হয়ে, অর্থাৎ আমেরিকা থেকে তার ডিরেকশন আসে, আইএসআই এর এখানে যে আনিল আসগার আছে এ তার দেখাশোনা করে। অন্যদিকে এখন বর্তমান যে মিলিটারি ইন্টেলিজেন্স এবং ডিজিএফআই এর যে পিএমআরসি যেটা আছে, যারা মিডিয়া উইংটা দেখে, এরা তাদেরকে নানান ধরনের ফিড দেয়। এদের কাজ হচ্ছে যে বাংলাদেশে যত রকমের অ্যান্টি ইন্ডিয়ান গুজব তৈরির ব্যাপার যেগুলো আছে সেগুলো যাতে তারা ঠিকমতো করতে পারে, এইটা হচ্ছে তার কাজ। আমি একটা দীর্ঘ সময়, গত প্রায় 3-4 মাস তার ব্যাপারে সমস্ত তথ্য কালেক্ট করেছি, তার গতিবিধি এবং অনেক কিছু যত কিছু পারা যায় সমস্ত কিছু। এই লোকটি পাকিস্তানে ভ্রমণ করেছে এবং পাকিস্তানে সে প্রায় 7 দিনের মতো সেখানে ছিল। কি কারণে ছিল এখনো পর্যন্ত জানা যায়নি। আমেরিকান এমবেসির কর্তা ব্যক্তিদের সাথে তার প্রায় মিটিং হয় এবং এর একটা বড় ধরনের উদ্দেশ্য রয়েছে। আপনারা যদি ডেল্টাগ্রামে যান, অনেকে ভাবতেই পারবে না, সবাই মনে করবে এটা মনে একটা ফেসবুক পেজ। তাদের ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে আমি ট্রাই করেছি নানান রকম ভাবে, সে যে কমার্শিয়াল এজেন্ট সে যে ফোন করেছি, বিজ্ঞাপন দিব সে যে ফোন করেছি, সব ইন্টারেস্টিং একটা ব্যাপার। মনে হচ্ছে যে তাদের টাকা পয়সা, ধরেন কমার্শিয়াল আমি অফার করেছি টাকা, কিন্তু বলছে যে না এই মুহূর্তে লাগবে না, তারা এই মুহূর্তে অ্যাড নিচ্ছে না। ইন্টারেস্টিং একটা ব্যাপার। একটা মানুষকে ধরেন আপনি খুবই লুক্রেটিভ অফার দিচ্ছেন, নিচ্ছে না, তার মানে হচ্ছে তাদের নিজস্ব একটা এজেন্ডা আছে। পরবর্তী সময় আমার কাছে আমার গোয়েন্দা সোর্সরা যেসব তথ্যগুলো দিল, মজার ব্যাপার হচ্ছে ডিজিএফআই থেকেই কিন্তু আমি তার ব্যাপারে একটা বড় ধরনের লক্ষ্য পেয়েছি। ডিজিএফআই লোকেরাই আমাকে ইন্টারেস্টিং তথ্য দিয়েছে যে পিএমআরসি তাকে পুরোপুরি ফুয়েল করছে এবং মিলিটারি ইন্টেলিজেন্স তাকে নানানভাবে হেল্প করছে। আমি আপনাদেরকে অনেকবার বলেছি যে আইএসআই এর প্রায় 15 থেকে 16টা 18টার মতো বাংলাদেশে তাদের অফিস আছে, বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্পগুলোর কাছে। এই লোকটি সেই এজেন্ডা বাস্তবায়ন করে চলছে। ফলে এই ডেল্টাগ্রামকে আপনারা যখন কখনো দেখবেন যে তারা বিভিন্ন ফটোকার্ড দিচ্ছে, খবর দিচ্ছে, এর মধ্যে একটা মজার একটা ঘটনা আপনাদেরকে শোনাই। এটা করেছে কি, সোশ্যাল মিডিয়াতে যারা পরিচিত, ধরেন ডেল্টাগ্রাম, কে চিনে এই পেজকে, এই পত্রিকা কে পড়ে, ওরা করে কি, পরিচিত কিছু মুখকে বা মুখের নাম ব্যবহার করে তারা আর্টিকেল ছাপায়। তো এর মধ্যে তারা করেছে কি, তারা একটা খবর ছাপিয়েছে। এদের টার্গেট কিন্তু হচ্ছে কুকি চীন, পার্বত্য চট্টগ্রাম। মাথায় রাখবেন, আমি আপনাদেরকে এর আগে বলেছি যে এক একজনকে এক এক দায়িত্ব দিয়ে দিয়েছে। যেমন টাকলা ফুয়াদ, এদেরকে একটা দায়িত্ব দিয়েছে, শাহরিয়ারকে একটা দায়িত্ব দিয়েছে, তারপরে ওই যে খোমেনি এহসানকে দায়িত্ব দিয়েছে। এরকম ভাবে এক একজনকে এক এক দায়িত্ব দিয়ে রেখেছে। এই ডেল্টাগ্রামের একটা বড় ধরনের দায়িত্ব হচ্ছে পার্বত্য চট্টগ্রাম। তো পার্বত্য চট্টগ্রাম নিয়ে তারা একটা নিউজ ছেপেছে। নিউজটা ছিল এমন, দি চিটাগং হিল ট্র্যাক্স অ্যান্ড দি শ্যাডো অফ ইন্ডিয়ান ইনভলভমেন্ট, অর্থাৎ চিটাগাং হিল ট্র্যাক্সে ইন্ডিয়ার একটা ছায়া, একটা ভূমিকা আছে, এরকম আনে বানে পুরা ইন্ডিয়াকেই দোষ দেওয়ার ট্রাই করেছে। প্রথমে তারা করেছে কি, এই লেখাটা তারা ছাপিয়েছিল প্রথমে আপনার মেহেদী হাসান নামে এক লোকের নাম দিয়ে। তো মেহেদী হাসানের একেবারে পুরা নাম, অ্যাক্রিডেশন সমস্ত কিছু দিয়ে ছাপিয়েছে। মেহেদী হাসানের নজরে পড়াতে সে প্রতিবাদ করেছিল। প্রতিবাদ করার পর উইদিন এ মিনিট তারা ধুম করে
তাদের নাম ছাপিয়ে দিয়েছে সিমন মহসিন। এখন আপনি আমাকে বলেন তো, সিমন মহসিন নামে আপনি কাউকে শুনেছেন? এইভাবে তারা ধরেন আপনার নামে একটা লেখা ছাপিয়ে দিতে পারে, আপনি জিন্দিগিতে টেরও পাবেন না আপনার নামে যে আর্টিকেল ছাপা হচ্ছে, আপনি লিখছেন। এত ভয়ঙ্কর এরা, জোচ্চোর, এবং এরা নিয়মিত টাকা পাচ্ছে। যেমন পাকিস্তান এমবিসি থেকে তারা জুনের 17 বা 18 তারিখে তারা পেয়েছে প্রায় 7.5 লাখ টাকার মতো একটা টাকা পেয়েছে। এই মাসে এখন কত টাকা পেয়েছে জানি না। মোটামুটি আমার কাছে যেসব সোর্স আছে সেসব সোর্স, তারা তাদের একজন এডিটর আছে, তারা 3-4 জন মিলে পত্রিকা চালাতে একটা পত্রিকা দিয়ে দিয়েছে। এবং তারা ফারুক ওয়াসিফকে ধরে, বিভিন্ন লোকজনকে ধরে তারা যেটা করেছে, এটা একটা অ্যাক্রিডেশনও নিয়ে নিয়েছে এই পত্রিকার, ডেল্টা গ্রামের। এদের একটা বড় ধরনের পরিকল্পনা আছে। মূলত তাদের পরিকল্পনা হচ্ছে চিটাগাং হিল ট্যাক্সকে কেন্দ্র করে। ফলে এই আপনারা যাকে ইনসেটে দেখতে পেয়েছেন, এই শাহিদুল আনাম খান, এ মাহফুজ আনামের সাথে এতদিন ছিল, এখন সে নিজেই পত্রিকা বের করেছে। আর তার যে আহমেদ হোসেন নামে তার যে এডিটর আছে, এটাকে আপনার ডেইলি স্টারের লোকজন বলছে মাথা পাগলা, আত পাগলা লোক। এ মোটামুটি অনেকেরই শত্রু, এর ব্যাপারে আমি তেমন কোনো কথাবার্তা বলছি না। একে আসলে অনেকটা শোর মতো রেখেছে। মেইন খেলাটা খেলছে এই ব্রিগেডিয়ার শাহিদুল আনাম খান, এবং এদের একটা বড় ধরনের উদ্দেশ্য হচ্ছে ইন্ডিয়া এবং পার্বত্য চট্টগ্রামকে ঘিরে। আমি আপনাদেরকে বলেছি না যে জামাতিরা আস্তে আস্তে বিভিন্ন সেক্টরের লোক সেট করছে। এই ডেল্টা গ্রাম হচ্ছে তাদের একটা প্রোপাগান্ডা মেশিন। আমার কাছে মনে হলো আমার দর্শকদেরকে এই পত্রিকাটা, এই ফেসবুক পেজ সম্পর্কে একটু সাবধান করা এবং বোঝানো যে আপনার নামেও লেখা প্রকাশিত হয়ে যেতে পারে। আপনি একটু যদি প্রতিবাদ করেন তাহলে অন্য নামে এটা প্রকাশিত হয়ে যাবে। এই হচ্ছে ঘটনা। এই লোক ধান্দায় আছে একটা পলিটিক্যাল পার্টি গঠন করারও। এই যে আপনার অবসরপ্রাপ্ত আর্মি অফিসার, এগুলোর কোনো কাজ নেই, এগুলোর কোনো কিছু নাই। কেউ আপনার সিকিউরিটি অফিস বানায়, কেউ এইটা বানায়, আর কেউ এই শাহিদুল আলম খানের মতো এই ধান্দাবাজি করে এই পাকিস্তানি এমবিসির সাথে মিলে টাকা পয়সা নিয়ে এই দেশবিরোধী অপপ্রচার চালাতে থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, জামাতের একজন বয়স্ক নেতা, প্রায় 75 বছর বয়সী, সেই ভদ্রলোক তার তরুণী প্রেমিকাকে নিয়ে একেবারে সস্তা মানে একটা হোটেল, একজন এমপি যে কোনো বিষয়ে হোক না কেন, এই ধরনের একটা হোটেলে তার প্রেয়সীকে নিয়ে, প্রেমিকাকে নিয়ে রমণ করার জন্য সেখানে যাবেন, এটা কল্পনা করা যায় না। গুলিস্তানের ফুটপাতের যে সমস্ত বাদাম বিক্রেতা আছে, আলু বিক্রেতা আছে, ডিম বিক্রেতা আছে, তারা ওই ভ্রাম্যমান পতিতাদেরকে নিয়ে সেই যে সকল হোটেলে যান, ঘন্টা চুক্তিতে 500 টাকার বেশি হয় না, 500 টাকা ঘন্টা চুক্তিতে যান। ঠিক ওইরকম রুমের যে ধরনের চেহারা স্রোত, এই জামাতের যে এমপি সাহেব, তাকে তার যে প্রেমিকা, সেই প্রেমিকাকে নিয়ে বা তার স্ত্রীকে, তথাকথিত স্ত্রীকে নিয়ে যে ভিডিও ফুটেজ এখন ভাইরাল হয়ে গেছে, ওইরকম একটা রূপ। মানে আমি অবাক হয়ে যাই যে মানুষের রুচি, তারপরে মানুষের চিন্তা চেতনা, কর্ম, তাদের যে একটা লেভেল কোন পর্যায়ে নামতে পারে। 2 নম্বর হলো যে এখানে অনেকগুলো অডিও ক্লিপ, অনেকগুলো ভিডিও ক্লিপ, এগুলো সব একত্র করলে আপনি কোনো সমাধানে পৌঁছতে পারবেন না। প্রথমত, যদি এই লোকটির পোর্টফোলিও ধরেন, সেই পোর্টফোলিওর সঙ্গে এই মেয়েটির যে বয়স, তার যে পারিবারিক অবস্থা, সামাজিক অবস্থা, এটি যায় না। 2 নম্বরে মেয়েটা একেবারে বাচ্চা মেয়ে, 17-18 বছরের বাচ্চা মেয়ে, এই মানে এটা একেবারেই যায় না। এর সঙ্গে সম্পর্ক হলো কি করে? 2 নম্বর হলো যে ভিডিওতে যতটুকু দেখা গিয়েছে তাতে দেখা গেল যে এই বুড়ার সাথে মেয়েটার যে ফিজিক্যাল রিলেশন, সেই ফিজিক্যাল রিলেশন বা তারা পাশাপাশি বসছে, তাদের মধ্যে যে সম্পর্ক, এটা মনে হচ্ছে সহজাত। তারা একে অপরকে আদর করছে, একে অপরকে টিটকারি করছে, তারা খুনসুটি করছে এবং খুব সাবলীল। এটা আমাদের জন্য একটা চিন্তার বিষয় যে আমাদের এই যে যারা সুগার ড্যাডি খুঁজে, 18, 19, 20 বছরের মেয়েরা যারা 70 বছরের বেশি, এই যৌন পাগল, যৌন উন্মাদ, যৌন দানব, যৌন ষাঁড়, এই সমস্ত লোকের পিছনে যে এই কিশোরীরা ঘুরছে, এবং এটা আমাদের সমাজে আগে আমরা কখনো কল্পনা করতে পারতাম না, এটা অ্যাভেলেবল হয়ে গেছে। এবং এটা আমরা ধরা পড়েছে হয়তো পুরুষ শক্তিশালী বলে, কিন্তু
যে কথাগুলো আমরা শুনছি, যে কাউন্টার ঘটনাগুলো ঘটছে, অর্থাৎ 80 বছর 70 বছরের বুড়ি, তার পেছনে এইভাবে 21-22 বছরের গ্রাম থেকে উঠে আসা সাধারণ পরিবারের এরকম ছেলেরা এভাবে সুগার মাম্মি, অতৃপ্ত ভাবি, গুলশানের ভাবি, এদের পিছনে এভাবে ঘোরাফেরা করছে। এদের বাসায় যাচ্ছে, বাইরে বিভিন্ন হোটেলে অপকর্ম করছে। এর মধ্যে তো বেশ কয়েকজন এই ধরনের অপকর্ম করতে করতে মানে রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে বাংলাদেশে, এতটা অশ্লীলতার পর্যায়ে চলে গেছে। তো এই যে সমাজের যে বিবর্তন, এবং সেখানে কোনো একটা মানুষকে ফাঁসানো, কোনো একটা মানুষকে অপদস্থ করা, সেই অপদস্থ করার হাতিয়ার যখন যৌনাঙ্গ হয়ে যায়, উলঙ্গপনা হয়ে যায়, যৌনতা হয়ে যায়, যেটাকে আমরা সেক্স বলি, তারপরে সেখানে যদি বিকৃত রুচি হয়ে যায়, পারভার্সন হয়ে যায়, তাহলে পুরো সমাজটা মুখ থুবড়ে পড়ে, আল্লাহর গজব সেখানে নাজিল হয়ে যায়। জাস্ট একটা উদাহরণ দিই আপনাদেরকে। আওয়ামী লীগ জমানাতে একটা খুব মহাকেলেঙ্কারি ঘটেছিল। সেটা হলো ওয়েস্টিনে পাপিয়া কাণ্ড। পাপিয়া নামক একটা মেয়ে, যুবলীগের একটা মেয়ে, অনেকটা সেই সিনেমার সর্দান্নির মতো। সে হাতে ছড়ি নিয়ে ওয়েস্টিনের একটা প্রেসিডেন্সিয়াল শুটে বসে বিভিন্ন মেয়েদেরকে ভাড়া করে সেখানে সে রাখত। আর সে সকল মেয়েদের সঙ্গ লাভ করার জন্য আওয়ামী লীগের বড় মন্ত্রী, এমপি, সেক্রেটারি, সরকারের আমলা কামলা, এদের একটা বিরাট গ্রুপ সে ওয়েস্টিনে যেত, এবং সেখানে মদ খেয়ে তারা যে মাতলামোগুলো করত, এবং সেখানে তাদের যে বিকৃত যৌনাচারগুলো হতো, এবং ওই যৌনাচারকে এবং বিকৃত কর্মকাণ্ডকে, যাকে বলা হয়, প্রমোট করে এবং ওইগুলোকে অ্যাসেট বানিয়ে সেই পাপিয়া এবং তার সঙ্গে একটা সিন্ডিকেট ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে অনেক কিছু করত। এবং সেই ব্যবসাটা একটা দুটো ব্যবসা না, হাজার হাজার কোটি টাকার ব্যবসা। এবং সেই ব্যবসাটার ফলে কি হতো, দেখা গেল যে নূর আলীর মতো মানুষ, মানে যে ওয়েস্টিনের মালিক, ইন্টারকন্টিনেন্টালের মালিক, এই সমস্ত মালিক এই পাপিয়াদের মতো মেয়েদের সাথে ঘুরত। এবং ওই সময়টাতে আওয়ামী লীগ জমানাতে আপনি দেখবেন কিছু কিছু মানুষের হাতে এই পাপিয়া লেভেলের যারা লোকজন আছে, তাদের হাতে এত হাজার হাজার কোটি টাকার ব্যবসা বাণিজ্য চলে আসলো, যেগুলো আপনি মিলাতে পারবেন না। আপনি এসে একজন দেখেন তো, একজন শাহেদ, সে টাউট শাহেদ, কিংবা ধরুন একজন জিকে স্বামী, এদের সাথে কি 3-4 হাজার কোটি টাকার বা কোনো বড় কোনো ব্যবসার বা শিক্ষার মানে কোনো সংযোগ আছে? হাউ দে গট দ্য বিজনেস? কিংবা ধরুন একজন আন্ডার রফিক কি করে এই পর্যায়ে চলে গেল, কি করে তার সাথে বেনজিরের এত বন্ধুত্ব হয়ে গেল? এইভাবে যখনই দেখবেন যে একটা অসামঞ্জস্যকর, একটা অসাম সম্পর্ক, সেটা নারীর সঙ্গে পুরুষের হোক, রাজনীতিবিদের সঙ্গে ব্যবসায়ীদের হোক, সেখানে আপনি দেখবেন যেখানে পারভার্সন অফ সেক্স এটা থাকে, আর সেক্সটাকে ব্যবহার করা হয় যে ইনস্ট্রুমেন্ট হিসেবে। আওয়ামী লীগ জমানাতে বেশ কয়েকজন প্রভাবশালী আমলা, যারা সরকারের সব কিছু নিয়ন্ত্রণ করতো, পুলিশের ধরেন একজন, জাস্ট উদাহরণ হিসেবে দিলাম, আর্মির একজন, তো এদের পেছনে দেখা গেল যে ভারতীয়রা এদের পিছনে এই দেশের সবচেয়ে সুন্দর সুন্দর 4-5 জন নায়িকা মডেল তাদেরকে লাগিয়ে দিল ফুল টাইম। নাম বললাম না, একেবারে বাস্তব। এরা এদের সঙ্গে থাকতো এবং এদের কাছ থেকে যত তথ্য আছে, শেখ হাসিনা সরকারের তথ্য, সব তথ্য তারা রকে দিয়ে দিত। এখন এই যে লোকগুলো, তাদের দুজনেরই ক্যারিয়ার শেষ, এই দুজনেরই জীবন শেষ, যৌবন শেষ, সারা জীবন যে অপকর্ম করেছে সব শেষ এই পারভার্সন অফ সেক্সের কারণে। এবং এই লোকগুলোর উপরে যখন সরকারের খুব বেশি নির্ভরতা চলে এসছে, আবার অর্থনীতি যখন এই লোকগুলো যাদেরকে দিয়ে ব্যবসা করেছে, টেন্ডার করেছে, যাদেরকে দিয়ে দখল বাণিজ্য করেছে, ইকোনমি নিয়ন্ত্রণ করেছে,
এবং সরকার যাদের হাতে জিম্মি হয়ে গেছে তারাও এই পারভার্টেড গ্রুপের মধ্যে। আওয়ামী লীগের যে সকল অলিগার শ্রেণী ছিল, সেই অলিগার শ্রেণীর এই শুরুটা কিন্তু এই পাপিয়া কাণ্ডের এখান থেকে, তার পাশে নায়িকা, গায়িকা, সেক্সুয়াল পারভার্সন এবং নিম্নমানের লোক দিয়ে ব্যবসা বাণিজ্য সবকিছু করে তারপরে সেই টাকার একটা অংশ শীর্ষ নেতাদের মাধ্যমে চলে যেত দেশের বাইরে। ফলে কি হলো দেখেন, দেশ শেষ, দল শেষ, রাজনীতি শেষ। এখন সেই কাজগুলো অতীতে যেভাবে চলেছে 17 বছর, বর্তমান জমানাতে এসে সেটা আরো বেড়ে গেছে। এবং এই জিনিসটা বেড়ে গেছে, আগে যারা মানে ধরেন এখানে মক্ষীরানী হিসেবে ব্যবহৃত হতেন, সেই তুলনায় এখনকার যারা মক্ষীরানী এরা পচা, দুর্গন্ধ, মানে দেখার মতো নয়। আগে মক্ষীরানীর যে সমস্ত যারা খদ্দের ছিল, সেই খদ্দেরদের চেহারা ভালো ছিল, বড় পদ ছিল, পদবী ছিল। এখন সেই তুলনায় এখন যারা এই মক্ষীরানীদের কবলে পড়ছেন, মানে এই পচা দুর্গন্ধময় মক্ষীরানীদের কবলে পড়ছেন, তারা ওদের তুলনায় অনেক অনেক লেস ক্যালিবারের। কারো বয়স 70, কারো বয়স 75, কারো বয়স 80 বছর হয়ে গেছে, কিচ্ছু করতে পারে না, হাতটা উঠাইতে পারে না, কিন্তু হাতটা নিয়ে তার বুকের উপর রাখলো, এর বিনিময়ে সে দেখা গেল পুরো ঢাকা শহর লিখে দিল। এই কাজগুলো যে শুরু হয়ে গেছে, এটা থামবে না। এটা থামবে না, কারণ হলো যে আমাদের এই সমাজে আপনি দেখবেন যে ভালো কাজগুলো বিস্তার লাভ করে না। গোলাপের বাগান বিস্তার লাভ করে না। আপনি একটা গোলাপের চারা লাগালেন, ওখান থেকে শুধুমাত্র গোলাপই বের হবে। কিন্তু আপনি একটা বাগানে দুব্বা ঘাস লাগিয়ে দেন, এটা বিস্তার লাভ করতে থাকবে। তেমনি করোনা বলেন, অন্য ভাইরাস জনিত যে সমস্ত রোগ বলেন, জীবাণু বলেন, সেগুলো কিন্তু বাড়তে থাকে মারাত্মকভাবে। তো সেক্ষেত্রে এই সময়টিতে যে সেক্সুয়াল পারভার্সন বা যে হানি ট্র্যাপের ঘটনা ঘটছে, অর্থাৎ প্রতিপক্ষকে দমন করার জন্য যেভাবে নারী দিয়ে হাত পাতা হচ্ছে, এটা বন্ধ হবে না। আপনি যার জন্য করেছেন সে আবার আপনার জন্য করবে, এটা বাড়তে থাকবে। 2 নম্বর হলো যে ক্ষমতাধর লোকদের, এই যে জামাতের যে লোকটি, এই লোকটির যে পারভার্সনটা আপনি দেখলেন, এই পারভার্সনটা শুধুমাত্র উনি ধরা পড়েছে, কিন্তু এরকম অসংখ্য লোক রাজনীতির বড় বড় পদে আছে, বয়স্ক মানুষ আছে। এদের এই ঘটনাগুলো, মানে যারা, মানে ও তো টুপি পরে আছে, পাজামা পাঞ্জাবি পরে আছে, ওখানে আপনি হয়তো আগে সেই মামুনুল হকের 501 নম্বর রুমকে বিকৃত করে রুম নম্বর দিলে রুম নম্বর 502। কিন্তু আপনি যদি আরো ইন ডিটেলসে যান, দেখবেন অনেক কোট পরা, টাই পরা ভদ্রলোক, এর বয়স 75, কিন্তু এর বয়স 78, 80 বছরের অনেক লোক, যাদের নাতিপুতির বিয়ে হয়ে গেছে, গিয়ে দেখবেন যে তারা এরকম 503, 504, 505 এরকম অসংখ্য রুম বুক করে এই লোক যে কাজগুলো করছে তার সাথে আরো নোংরা কাজগুলো তারা করছে। জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিই। প্রভাবশালী একজন রাজনীতিবিদ, কোন দলের আমি বলবো না, প্রভাবশালী রাজনীতিবিদ, সে আর এক প্রভাবশালী মহিলা রাজনীতিবিদ, তরুণী, তার মেয়ের বয়সী তরুণী, প্রভাবশালী রাজনীতির সুন্দরী, তাকে নিয়ে একটা হোটেলে, 5 স্টার হোটেলে গোসল করতেছে। সেই বিকিনি পরে, বুড়ার বয়স ধরেন 73-74 বয়সী, সবাই চিনবেন তাকে। বুড়ার ছেলে সেখানে উপস্থিত হয়ে সে বাবাকে আচ্ছা মতো, বাবা এবং ওই যে তার বাবার প্রেয়সী এবং ওই মেয়েও, মানে কি বলবো, মন্ত্রী এমপি আর গেলাম না, এমন পিটনি দিছে সেই লোকের কাছে। মানে তারা এখন জাতির সামনে ধরেন বড় বড় কথা বলছে। এখন সেই লোক আপনি কি করে আপনি তার কাছ থেকে ভালো কিছু আশা করেন? ওই নারীর কাছ থেকে, ওই পুরুষের কাছ থেকে। আর এক নারী, সে দেখা গেল যে তার স্বামী মারা গেছে, অনেক বড় নেতা ছিল, দেখতে তরুণী না হলেও, মানে চেহারা তো ভালো না হলেও আকর্ষণীয়। এখন সে মোটামুটি তার হেড অফিস সবসময় খুলেই রাখে, কেউ আসলে আর মানা নাই। এইগুলো করে করে জায়গা মতো ক্ষমতা পেয়ে গেছে। এখন আপনি এই নারী এবং নারীর খদ্দেরদের কাছ থেকে আপনি কি আশা করেন বলেন? এখন এই জিনিসগুলো যখন, মানে আপনি যখন একজনেরটা বের করছেন,
এরকম ঘটনা আপনি ওই আওয়ামী লীগের আমলে সে বাবুর বাপের ঘটনা মনে নাই আপনাদের? এক নেতা আমেরিকার এক মহিলার সাথে সে পরকীয়া করছে এবং সেখানে সে সেই বাবুর মা বাবুর বাপ ওইটা নিয়ে খুব আলোড়ন সৃষ্টি হলো। সে লোক তো মরে নাই এখন। এখন এই জিনিসগুলো যখন আরো সামনে আসবে উইথ ভিডিও, আপনি জামাতের লোককে বের করছেন, জামাত কি বসে থাকবে? তার কি লোকজন নেই? তার কি বট বাহিনী নেই? তারা এই জিনিসগুলো নিয়ে যখন আরো বেশি ঘাটাঘাটি হবে, তখন মানে আপনি যদি ন্যূনতম রুচিবোধ থাকে, যদি আপনার পরিবার থেকে আপনার সন্তান সন্ততি থাকে, আপনি বলবেন যে হে আল্লাহ, তাড়াতাড়ি জমিন ফাঁক করো, আমি মরে যাই এবং আমাকে কবরে ঢুকিয়ে দাও। এই দৃশ্য আমার আর দেখতে ইচ্ছা করছে না। মহান আল্লাহ আমাদেরকে অশ্লীলতা থেকে, অশ্রাব্যতা থেকে, অনিয়ম থেকে, দুর্নীতি থেকে, অনাচার থেকে, অবিচার থেকে, ব্যভিচার থেকে, জেনা থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, দয়া করুন এবং আমাদেরকে রক্ষা করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।